আসসালামু আলাইকুম। আপনাদের যারা ছোটবেলায় কার্টুন দেখতেন আমেরিকান বা পশ্চিমা ইংরেজি ভাষায় এবং কতগুলো পপুলার ছবি ছিল, সিনেমা ছিল বাচ্চাদের জন্য। তার ভেতরে একটা ছিল 'নেভার এন্ডিং স্টোরি'। একটা সিরিজ ছিল 'নেভার এন্ডিং স্টোরি'। এটা বাংলা ছোট গল্প সম্বন্ধে যে আমাদের ডেফিনিশন, শেষ হয়েও হয় না শেষ। তো ইরান এবং মধ্যপ্রাচ্যে মার্কিনী এবং ইসরায়েলি যে হামলা, তাদের যে দৌরাত্ম্য, তাদের যে যুদ্ধ, এটা হচ্ছে সেরকম একটা নেভার এন্ডিং স্টোরি। এবং এই এই গল্প শেষ হয়েও হবে না শেষ। ইরান নিয়ে আমেরিকা ও ইসরায়েল যে ইরানকে হামলা করলো, যুদ্ধ হচ্ছে গত ৩ মাস হয়ে গেল, এটা কিন্তু মূল দ্বন্দ্ব না। ইরানের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব, এটা একটা বড় যুদ্ধের একটা ছোট্ট অংশ মাত্র। আমরা যেটা দেখছি, এটা একটা বড় যুদ্ধের ছোট অংশ। এবং বড় যুদ্ধটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ সে যুদ্ধটা এখনো পুরোপুরি শুরু হয়নি। সে যুদ্ধ একটা মহাযুদ্ধ। এবং ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু এখানে বিশ্ববাসীর সঙ্গে একটা ওই হাইড অ্যান্ড সিক, ওই যে ছোটবেলায় আমরা লুকাতাম এবং আবার খুঁজে বের করা হতো, লুকোচুরি খেলা। এ খেলা হচ্ছে রিয়েল কোনো কিছু না, এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা খেলা। এই খেলা খেলছে ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু, ওয়াল স্ট্রিট, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, পশ্চিমা সাম্রাজ্যবাদীরা সারা পৃথিবীকে ধোকা দিয়ে বোকা বানিয়ে একটা খেলা খেলছে। সেই খেলার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি ইরান এর সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের দ্বন্দ্ব। ইদানিং যেটা দেখছি আরো ইন্টারেস্টিং, ডোনাল্ড ট্রাম্প দেখাতে চাচ্ছেন যে তিনি তো আসলে যুদ্ধ বিগ্রহ চান না, তিনি ইরানের সঙ্গে একটা শান্তি চুক্তি করে ফিরে যেতে চান সৈন্য সামন্ত নিয়ে। এবং সেজন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে উনি টেলিফোনে গালাগালি করলেন। সবাই মনে করলো, আহা, ডোনাল্ড ট্রাম্প কত ভালো মানুষ, যত নষ্টের মূল বেঞ্জামিন নেতানিয়াহু। এই গালাগালির পরে হয়তো নেতানিয়াহু এবং ট্রাম্প অট্ট হাসিতে ভেঙে পড়ে যে দেখ দেখ, দেখো দেখো কিভাবে সারা পৃথিবীর মানুষকে ছাগল বানিয়ে রেখেছি আমরা। তবে বুদ্ধিমানেরা কিন্তু এই খেলাটা ধরে ফেলেছে। আপাত দৃষ্টিতে প্রথম দিকে যদিও এটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু একই পাতায় নেই, তারা একই রকম চিন্তা করছেন না। আসলে দুটোই সাম্রাজ্যবাদী, দুটোরই স্বার্থ এখানে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের মোটামুটি এক ধরনের কনভার্জেন্স আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের স্বার্থটা একই রকম। মোদ্দা কথা হচ্ছে ইসরায়েল যুদ্ধ করছে ইরানের পারমাণবিক অস্ত্র ধ্বংস করার জন্য না। ইরানের সঙ্গে আসলে, ইসরায়েলের সঙ্গে ইরানের আসলে কোনো দ্বন্দ্বই নেই। ইসরায়েল থেকে ১,০০০ কিলোমিটার দূরে ইরান এবং ইসরায়েল কোনো যুদ্ধের কোনো, তাদের কোনো ইচ্ছাও নাই, তাদের কোনো ইস্যু নেই। থাকলে ২০২৪ সালের অক্টোবর মাসে যখন বেঞ্জামিন নেতানিয়াহু গাজা আক্রমণ করলো, প্রায় ৭৫,০০০ গাজাবাসী, তার ভেতরে ৪০,০০০ শিশু হত্যা করলো। ইরান কিছু করেছে? ইরান সৈন্য পাঠিয়েছে, ড্রোন পাঠিয়েছে, মিসাইল পাঠিয়েছে তেল আবিবে? করেনি। কারণ ওই যুদ্ধে ইরানের কি যায় আসে? সুতরাং এখন যেটা হচ্ছে, ২৮শে ফেব্রুয়ারি একবার আক্রমণ করলো ইসরায়েল এবং আমেরিকা মিলে হঠাৎ করে রাতের আঁধারে আলী খামেনিকে হত্যা করলো, স্কুলের বাচ্চাদের হত্যা করলো।
এবং এর আগে গত বছরের জুন মাসে আবার যুদ্ধ হয়েছিল, 12-13 দিনে, জুন আর মে মাসে 2025-এ। এই যুদ্ধের কোনো কারণ নেই, কিন্তু ইরান 50টা নিউক্লিয়ার বোমা বানালে ইসরায়েলের কি যায় আসে? ইরান কোন দুঃখে বা কোন সুখে ইসরায়েলের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করবে? কি পাগল? আমি গতকালও বলেছি, গত অনুষ্ঠানে বলেছি, ইরান যদি ইসরায়েলের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যারা মারা যাবে ওই অঞ্চলে এবং ইসরায়েলে, তাদের শতকরা 80% হবে মুসলমান আরব, 80%-এরও বেশি, 90% মারা যাবে মুসলমান। এবং ইরান আক্রমণ করলে ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কেউ পারমাণবিক বোমা মেরে ইরানকেও ধ্বংস করে দেবে। ইরান কেন এই পাগলামিটা করতে যাবে? অনেক অ্যানালিস্ট বলছেন ইরানের অলরেডি পারমাণবিক বোমা আছে। ইরান একটা খেলা খেলছে যে আমার কাছে নেই, আমরা বানাবো, কিন্তু ইরানের কাছে আছে এবং সে ব্যবহার করছে না, করবেও না। তবে ইসরায়েল, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আমেরিকাও বলছে এটাই হচ্ছে মূল সমস্যা, ইরানের সঙ্গে আমাদের কোনো শান্তি চুক্তি হচ্ছে না। আমেরিকা কি ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে চায়? চায় না। আমেরিকাও চায় না, ইসরায়েলও চায় না। ইরান আমেরিকার কাছে মধ্যপ্রাচ্যে একটা বিরাট শক্তি। মধ্যপ্রাচ্যের যে তেল, মধ্যপ্রাচ্যের যে স্ট্র্যাটেজিক, জিও স্ট্র্যাটেজিক, ভূ রাজনৈতিক গুরুত্ব, সুয়েজ খাল এর উপর নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, ভারত মহাসাগর এবং আরব সাগরের সঙ্গে যে সংযোগ স্থল, এটা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশেই রয়েছে রেড সি, লোহিত সাগর, ওখান দিয়ে যাওয়া যায় সুয়েজ খাল হয়ে ইউরোপের সঙ্গে এশিয়ার সংযোগ। এই অঞ্চলে পশ্চিমারা গত 500 বছর যাবতই এখানে তারা প্রতিপত্তি, তাদের প্রাধান্য বিস্তার করতে চাইবে। আমেরিকার স্বার্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে তার খবরদারি করা, তেলের খনি নিয়ন্ত্রণ করা, সরকার পরিবর্তন করা, মার্কিনপন্থী সরকার গঠন করা। এবং ইসরায়েলের উদ্দেশ্যটা কি? গ্রেটার ইসরায়েল। এই যে গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা মানে পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, সিরিয়া এবং সৌদি আরবের একটা বিরাট অংশ নিয়ে একটা মহা ইসরায়েল তৈরি করা। এবং সেটা আমেরিকা চায়। আমেরিকা চায় গ্রেটার ইসরায়েল হোক, আমেরিকার পুলিশম্যান হিসাবে তাদের স্বার্থ রক্ষা করুক। মার্কিন সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদ, এরা এই ধরনের একটা ব্যবস্থা করতে চায় এবং সেজন্যই আজকে ইরানের উপর খোঁচাখুচি করছে। কদিন আগে গাজায় কিন্তু এখনো সপ্তাহে 8-10 জন মানুষ নির্বিচারে বিনা অপরাধে হত্যা করছে ইসরায়েল। সেজন্য কিন্তু ইরানের কোনো মাথা ব্যথা নেই, কারোরই কোনো মাথা ব্যথা নেই। সৌদি আরবেরও নেই, পাকিস্তানেরও নেই, বাংলাদেশেরও নেই, কারো নেই। সারা পৃথিবীতে কেউ কারো দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকায় না, সবাই স্বার্থপর। ধর্মের কোনো ব্যাপার নেই এখানে, ন্যায়ের কোনো ব্যাপার নেই এখানে, হচ্ছে নব্য সাম্রাজ্যবাদী শক্তির উত্থান। ওটা নিয়ে চিন্তা করছে চীন এবং রাশিয়া। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া বা সৌদি আরব বা কুয়েত, বাহরাইন, মিশর, এরা চিন্তা করে না। আর্জেন্টিনা বা ব্রাজিল বা আলজেরিয়া বা মরক্কো, কোন মুসলিম প্রধান দেশ বা অমুসলিম প্রধান দেশ, তারা এ সমস্ত নিয়ে মাথা ঘামায় না। সেই জন্য ইসরায়েল যেভাবে মানুষ হত্যা করে যাচ্ছে, ৭৫,০০০ অলরেডি হত্যা করেছে। পৃথিবীর কোন অঞ্চলের কোনো ক্ষতি হয় নাই, কারো তেমন মাথা ব্যথা হয় নাই, কেবলমাত্র 18 থেকে 25 বছরের যুবক যুবতীরা, সেটাও আবার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপে রাস্তায় নেমেছে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ, পাকিস্তানে হয় নাই। সুতরাং পৃথিবী ন্যায় এবং অন্যায়ের যে যুদ্ধ, তারই একটা অংশ হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ কিন্তু আবার শুরু হয়ে গেল। মানে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজেশকিয়ান পরশুদিন বলেছিলেন, যদি লেবাননের রাজধানী বৈরুত আক্রমণ করা হয় তাহলে আমরা তেল আবিবে বা ইসরায়েলে হামলা করব। সুতরাং ইরানে ইসরায়েল আমেরিকান যে আগ্রাসন সেটা মূল যুদ্ধের অংশ মাত্র। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভিন্ন ভিন্ন স্বার্থ উদ্ভূত, তবে তাদের ভিন্ন স্বার্থের এক জায়গায় সংযোগ হচ্ছে। আমেরিকাও চায় ইসরায়েল গ্রেটার ইসরায়েল বানাক, ইসরায়েলও চায় মার্কিন প্রভাব প্রতিপত্তি যেন মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী হয়ে থাকুক। আরব, মুসলমান এবং এশিয়া আফ্রিকার মানুষ যেন সেই ঔপনিবেশিক যুগে যেভাবে ছিল দাস হয়েছিল, তারা চিরকাল দাস হয়ে থাকবে। ইসরায়েল মানে কিন্তু ইউরোপের একটা আউটপোস্ট, যেটা ইসরায়েলের জায়নিজমের যে ফাউন্ডার থিওডর হার্জাল 1896 সালে তার বই দ্য জুইশ স্টেটে লিখেছিলেন, ইসরায়েল হবে পশ্চিমাদের স্বার্থ রক্ষার একটা ঘাঁটি মধ্যপ্রাচ্যে। ওটাই হয়েছে। ইসরায়েল এখনো পশ্চিমাদের একটা ঘাঁটি। পশ্চিমা এবং ইসরায়েলরা একই স্বার্থে, আপাত দৃষ্টিতে দুটো ভিন্ন স্বার্থ, একই স্বার্থে এখানে থাকতে চায়, অন্য কাকে ঢুকতে দিতে চায় না। তাদের মাথা ব্যথা চীন এবং রাশিয়া, তাদের মাথা ব্যথা সৌদি আরব বা পাকিস্তান বা বাংলাদেশ নয়, মুসলমান বা ইরানও নয়। ইরান, তুরস্ক এরা কেউই প্যালেস্টিনিয়ানদের জন্য বা মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব যাতে ক্ষুণ্ণ হয় সেজন্য কেউ একটা গুলিও ছুড়বে না। এরা সব স্বার্থপর। ইরান বলেন, তুর্কি বলেন, পাকিস্তান বলেন, এরা কেউই প্যালেস্টিনিয়ানদের জন্য যুদ্ধ করবে না, ন্যায়ের জন্য, শান্তির জন্য এরা কোনোদিন একটা গুলিও ছুড়বে না। সুতরাং গ্রেটার ইসরায়েল এবং আমেরিকার স্বার্থের জন্য ইরানের উপর আক্রমণ হচ্ছে। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হবার মতো একটা কারণও নেই, সেটা সবসময় মনে রাখতে হবে। এটা সাম্রাজ্যবাদী স্বার্থ ছাড়া এখানে আর কিছু নেই। তবে ইরান ইসরায়েলের জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কোনো দেশ নয়। তাহলে কমপক্ষে গত 10 বছর যাবৎ ইসরায়েল কেন ইরানের বিরুদ্ধে বৈরী ভাবাপন্ন? মার্কিন যুক্তরাষ্ট্র চায় না ইরানের শক্তি বৃদ্ধি হোক। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো ইসরায়েল কাজ করছে। ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল বানাতে চায় সেটা আবার মার্কিনীরা সমর্থন করছে, একে অপরকে সাহায্য করছে তাদের এজেন্ডাগুলো পরিপূর্ণ করতে। এবং দুই এজেন্ডা আসলে একটা এজেন্ডার মূল বিষয়, মানে গ্রেটার ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব অক্ষুণ্ণ থাকা, এই দুটো কিন্তু একই বৃন্তে দুটো ফুল, দুজনেরই স্বার্থ এতে ফুলফিল হচ্ছে। তবে কতগুলো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আমরা, মানে আবার ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলো। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা বন্ধ, এক যুদ্ধ এক মহাযুদ্ধের অংশ মাত্র, এটাই মূল বিষয়। এখন ট্রাম্প কিছুটা হলেও আবল তাবল কথা বলা কমিয়ে দিয়েছে এবং যেটা বললাম নেতানিয়াহুকে গালিগালাজ করছে। এবং কংগ্রেসে রিপাবলিকান পার্টি 2015-র বিরুদ্ধে 2008 ভোটে হেরে গেল, মানে কংগ্রেস এখন যুদ্ধ নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। কিন্তু ট্রাম্পের এখনো শক্তিশালী অবস্থান, ট্রাম্পকে এখনো 2/3 মেজরিটি লাগবে কংগ্রেসে ট্রাম্পের এই যুদ্ধকে বেআইনি ঘোষণা করতে। সুতরাং ট্রাম্পকে কেউ সরাতেও পারছে না, ট্রাম্পকে আমেরিকান সরকার, জনগণ যুদ্ধ বন্ধ করাতে পারছে না। সে আরো 2.5 বছর ক্ষমতায় আছে। তারপরে অন্য ট্রাম্প আসলে কি মনে করেন পরিস্থিতির উন্নতি হবে? হবে না। রিপাবলিকান বলেন, ডেমোক্র্যাট বলেন, সকল মার্কিন প্রেসিডেন্ট জায়নিস্ট লবির কাছে, ইসরায়েলি লবির কাছে দায়ী, তাদের কাছে দায়বদ্ধ। ইসরায়েলি বা জায়নিস্ট লবি আমেরিকা চালায়, এই জিনিসটা বুঝতে হবে। সুতরাং রাশিয়া ও উত্তর কোরিয়া সহযোগিতা করছে এবং রাশিয়ার পুতিন প্রকাশ্যে ঘোষণা করেছে ইরানের এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম আমরা এটা সাহায্য করব।
যদি নিউক্লিয়ার পাওয়ার জেনারেটরের কথা বলা হচ্ছে, দরকার হলে ইরানকে তারা পারমাণবিক অস্ত্র দেবে, আরো প্রস্তুত করবে, কারণ তাদের স্বার্থ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ইরানের পক্ষে, মুসলমানদের পক্ষে কোনো মুসলিম দেশ আসবে না। মুসলমান উম্মার ভিতরে যে প্রেম ভালোবাসা, এগুলো গল্প, নেহায়েত গল্প, কল্পনা মাত্র। মুসলমানে কোনো সৌহার্দ্য নেই। দেখেন না বাংলাদেশের হুজুরেরা একটার পর একটা ইরানের বিরুদ্ধে ফতোয়া দিয়ে যাচ্ছে। ইরান শিয়া, বারবার মনে করিয়ে দিচ্ছে তাদের ওই যে ক্ষুদ্র মস্তিষ্কের ভেতরে যেটুকু ঢোকে সিক্স পাস হুজুরদের, তারা ওইটাই বারবার ব্যবহার করে। ইরান শিয়া, এটা তারা বলতে পারে না। বাংলাদেশের অধিকাংশ হুজুররা কিন্তু ওর বাইরে তারা চিন্তাই করতে পারে না। মানবতা, ন্যায়, অন্যায়, ভালো মন্দ, সাদা কালো পার্থক্য হুজুরেরা বোঝেন না, সাধারণ মুসলমানও বোঝার চেষ্টা করে না। নইলে গাজাতে যেভাবে মানুষ হত্যা হলো, ৭৫,০০০ মানুষ, ৪০,০০০ শিশু হত্যা করলো, কোন মুসলিম দেশ থেকে কিন্তু সেরকম প্রতিবাদ হয়নি। তারা যুদ্ধে যাবার জন্য কেউ প্রস্তুতি গ্রহণ করেনি, আমরা জীবন দিয়ে দেব, আমরা গাজাতে গিয়ে যুদ্ধ করব। কোন মুসলিম দেশ ও সমস্ত চিন্তা করে না। সুতরাং ইরান যে যা করার করছে, অলরেডি আমেরিকার দুটো ডিস্ট্রয়ার জাহাজ তারা হরমুজে ঢুকতে দেয়নি, এমন হামলা করেছে যে ওরা পালিয়ে চলে গেছে ভারত মহাসাগরে। এবং একটা মার্কিন গোয়েন্দা জাহাজ ইউএসএস ট্রিপলি, তাকেও তারা এরিয়া ছাড়তে বাধ্য করেছে। ইরান এখানে খেলা দেখাচ্ছে তাদের নিজেদের জাতীয় স্বার্থেই, শক্তিশালী ভাবে তারা শক্তির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেস করছে। যেই বেইরুতে বোমাবর্ষণ করলো, ইরান সঙ্গে সঙ্গে তেল আবিবে বোমাবর্ষণ করলো। আমেরিকা বলল আমি নেতানিয়াহুকে বলে দেব যেন বেইরুতে হামলা বন্ধ করে। ট্রাম্প দেখাতে যাচ্ছে পৃথিবীর কাছে সে শান্তির দূত, কেননা সে একটা চুক্তি করতে পারলে আপাতত ইরানকে প্রশমিত করে মার্কিন সৈন্যদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া যায়। এটা একটা বিরাট ব্যাপার ট্রাম্পের জন্য। যুদ্ধটা এতভাবে জড়িয়ে পড়েছে, তারা মনে করেছিল ইরানকে ৩ দিনে শেষ করে দিতে পারবে। সুতরাং এখন তারা নেগোসিয়েশনের কথা বলে, আবার যুদ্ধ হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে। মানে আজকে বলছে আমরা শান্তি চুক্তি আলাপ করব, কালকে আক্রমণ করছে, কালকে শান্তি চুক্তি করছে, আজকে আক্রমণ করছে। হয় ইরান, হয় ইসরায়েল, নইলে আমেরিকা। এর মানে কি? তারা জেনে শুনে একটা খেলা খেলছে। এই শান্তি হলো, শান্তি হয়, আবার শান্তি হয় না। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি করতে চায় না, ইসরায়েলও চায় না। তারা এখানে একটা নেভার এন্ডিং স্টোরি, চিরকালে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত মার্কিন প্রভাব ওখানে 100% এস্টাবলিশ না হয়। মার্কিন যুক্তরাষ্ট্র জানে চীন এবং রাশিয়াকে পরাভূত করতে না পারলে তারা ইরান এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে পারবে না। তবে রাশিয়া এবং চীন তাদের স্বার্থেই যেভাবে সমস্ত স্ট্র্যাটেজিটাকে ছক বেঁধে চালাচ্ছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল খুব একটা সুবিধা করতে পারছে না বলেই তারা শান্তি চুক্তি করে এই এরিয়া ছেড়ে চলে যাবে না। তারা দেখবে শেষ পর্যন্ত কি হয়, কিভাবে এখানে টিকে থাকা যায়। ট্রাম্পও মরিয়া, বেঞ্জামিন নেতানিয়াহু মরিয়া হয়ে গেছে স্বার্থ রক্ষার জন্য। তারা শান্তির কথা কোনোদিনও ভুলেও চিন্তা করে না। তারা মধ্যপ্রাচ্যের তেল এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, ব্যবসা বাণিজ্য এছাড়া অন্য কিছু চিন্তা করে না। এখন নেগোসিয়েশন হচ্ছে। আমেরিকা বলছে ইরানকে $24 বিলিয়ন, যেটা আমেরিকা বাজেয়াপ্ত করেছিল, জব্দ করেছিল, ফেরত দেবে, কিন্তু তার আগে শান্তি চুক্তি করতে হবে। ইরান বলছে কমপক্ষে $12 বিলিয়ন আগে আমাদের হাতে দিবে, তারপরে আমরা শান্তির কথা বলবো। কতগুলো ইস্যু নিয়ে এই আলোচনা যেন ভেঙে যাচ্ছে। আবার ইসরায়েল হঠাৎ করে আক্রমণ করে বসছে লেবাননে, ইরান বলছে এই তো সিজ ফায়ার ভঙ্গ করছে। মানে কোনো না কোনো ভাবে একটা বাগাড়ম্বর হচ্ছে, একটা বাগড়া দিচ্ছে হয় আমেরিকা নাহলে ইসরায়েল। এই
$24 বিলিয়ন আমরা দেব না, দেব শান্তি চুক্তির পরে। আরো কিছু কালক্ষেপণ হবে, আলাপ আলোচনা হবে, আবার যুদ্ধ হবে, আবার আলোচনা হবে। এই যে খেলা, যুদ্ধ আলোচনা, যুদ্ধ আলোচনা, আলোচনা যুদ্ধ, এটাই চলছে, এটাই চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বুঝবে তার পরাজয় বরণ করা ছাড়া উপায় নাই, তখনই কেবলমাত্র এখানে একটা শান্তি আসবে। রয়টারের খবর, আমেরিকা বলছে ইরানের ধ্বংসপ্রাপ্ত পারমাণবিক স্থাপনাগুলোতে কি রয়েছে সেখানে আমরা নিউক্লিয়ার এক্সপার্ট পাঠাবো। মানে আমেরিকা খুঁজে খুঁজে যে কোনো এক্সকিউজে ইরানকে ধরতে চাচ্ছে। এদিকে ট্রাম্প উদ্বিগ্ন ইসরায়েল যাতে আবার লেবাননে হামলা না করে। আসলে উদ্বিগ্ন না পাতানো খেলার একটা খেলা ট্রাম্প খেলছে। আমি তো বলছি বেঞ্জামিন নেতানিয়াহুকে যেন হামলা না করে, সে আমার কথা শোনে না। ঠিক আছে, আমি দেখি নেতানিয়াহুকে বলি এক বাড়াবাড়ি করো না, তাকে একটু গালাগালিও করলো, কিন্তু ঘুরে ফিরে সমস্যা যেখানে ছিল সেখানেই আছে। তার দ্বারা আমরা এটাই বুঝতে পারি ইরানের সঙ্গে ইসরায়েলের কোনো যুদ্ধ হচ্ছে না, মূল যুদ্ধ না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো মূল যুদ্ধ না। তবে ইসরায়েলের চাইতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতি তার ক্ষোভ একটু বেশি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক বোমা বানিয়ে আমাদের উপর হামলা করবে। এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, মিথ্যা কথা। আমেরিকা ভয় পায় যে ওই অঞ্চলে ইরান এত শক্তিশালী হয়ে গেলে সেখানে আমরা ঘাঁটি করে থাকতে পারবো না। ইরান চীন এবং রাশিয়াকে এখানে ঘাঁটি করতে দেবে, তাদের কাছে তেল বিক্রি করবে, সুতরাং মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংসপ্রাপ্ত হবে ইরানের মাধ্যমে চীন এবং রাশিয়ার কাছে। এইটাই হচ্ছে মার্কিন উদ্বেগের কারণ। ইসরায়েলও মনে করে আরে ওটা হলে তো আবার ইসরায়েলেরও ক্ষতি হবে। সুতরাং দুজনেরই একটা ইন্টারেস্ট কনভার্জ করে। এই কমন ইন্টারেস্টের জন্যই তারা এখানে যুদ্ধ শান্তি করে যাচ্ছে। পার্মানেন্ট কোন সলিউশন আমেরিকাও চায় না, ইসরায়েলও চায় না। সুতরাং ইরান আবার মার দিয়েছে ইসরায়েলের, হামলা করেছে ওদের স্ট্র্যাটেজিক এয়ারফোর্সের ঘাঁটিগুলোতে, এবং ট্রাম্প বলছেন ইসরায়েলকে তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা এই যে যুদ্ধ ইরানকে উস্কে দিচ্ছ। কিন্তু ইসরায়েলকে তো ইরান আমেরিকা প্রশমিত করতে পারছে না যে ইসরায়েল খবরদার যুদ্ধ করবে না। গালাগালি করছে, ফোন করছে, কাজ হচ্ছে না। কেননা কাজ যাতে হয় সেরকম কোনো ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র করছে না। এই যে $24 বিলিয়ন নাকি ইরানের পাওনা, আল জাজিরা বলছে কালকে $100 বিলিয়ন সুদে আসলে ইরানের পাওনা $100 বিলিয়ন। সেটা কি মার্কিন সরকার দেবে? দেবে না। সুতরাং এবং আবার ট্রাম্প বলছে চুক্তি যদি হয় চুক্তির আগেই কিন্তু আমরা ইরানের এনরিচ ইউরেনিয়াম আমরা আমাদের দখলে নেব। ট্রাম্প জানে ইরান তাদের ইউরেনিয়ামের ব্যাপারে কোনো আপোষ করবে না, কোনো কথাই বলবে না। তার মানে চুক্তির ব্যবস্থা করা হচ্ছে, চুক্তিটা এমন ভাবে তারা প্রেস করছে যাতে ইরান রাজি না হয়। ইরান যুদ্ধ থেকে সরে যাক এটা আমেরিকা চায় না, ইসরায়েলের যুদ্ধ থেকে সরে যাক এটা আমেরিকা চায় না। সুতরাং এখানে কোনো শান্তি একটা ইলিউশন। আমেরিকা শান্তি করবে তখনই যখন দেখবে এখানে আর টিকে থাকা যাবে না, এবং ইসরায়েল তখনই শান্তির জন্য রাজি হবে যখন বুঝবে গ্রেটার ইসরায়েল বলে কোনো জিনিস তারা জীবনেও অর্জন করতে পারবে না। সুতরাং এটা একটা খেলা হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরান থাকবে নাকি মার্কিন এলাই সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার এরা নিয়ন্ত্রণে রাখবে। এটা একটা বিরাট ব্যাপার আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য না। ইসরায়েল মোটামুটি চায় গ্রেটার ইসরায়েল ধীরে ধীরে এগুচ্ছে, সে গাজায় গেছে, তারপরে সে বলেছে তুরস্ক আক্রমণ করবে, মানে যুদ্ধ লাগিয়ে দিবে তুরস্কের সঙ্গে, আবার আমেরিকা তার সঙ্গে আসবে, এবং সে ইসরায়েল যেটা করতে চাচ্ছে জর্ডান, বৈরুত, লেবানন, এটা তার দরকার, ওখানে আক্রমণ করবে, ওদেরকে যুদ্ধে এঙ্গেজ করবে।
এবং সিরিয়াকে অলরেডি তারা একটা প্রো মার্কিন প্রো ইসরায়েলি সরকার গঠিত হয়ে গেছে সিরিয়াতে। এই হুজুর মানে ইসলামিক গ্রুপরা এখন ইসরায়েল এবং আমেরিকার পক্ষে, যারা হাফিজ বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সুতরাং সিরিয়া তাদের নিয়ন্ত্রণে, জর্ডান পুরোপুরি নিয়ন্ত্রণে, মানে লেবানন আধা আধি, সেখানকার খ্রিস্টান জনগোষ্ঠীর বিরাট অংশ ইসরায়েলের পক্ষে রয়েছে। সুতরাং এখন গাজা কতদিন প্রতিরোধ করবে? তো ইরান চাচ্ছে, ইসরায়েল চাচ্ছে যে কোনো মূল্যে গ্রেটার ইসরায়েল হোক। বেঞ্জামিন নেতানিয়াহু অলরেডি বলে দিয়েছে 70% গাজা আমরা দখল করে নেব। এখন গ্রেটার ইসরায়েল হবে কি হবে না সেটা নির্ভর করবে ইরানের উপর না। ইরান কিছু করতে পারবে না। সেখানে রাশিয়া এবং চীন কি চিন্তা করে, তারা কি এই অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেবে? দেবে না। সেই জন্য যুদ্ধ বন্ধ হবে তখনই যখন রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সংঘর্ষ হবে। এখন একটা যেটাকে বলে প্রক্সি ওয়ার হচ্ছে। প্রক্সি ওয়ার হচ্ছে মাঠ গরম করা, ওয়ার্মিং আপ করছে। প্লেয়াররা ফুটবল খেলার আগে মাঠে দেখেন একটা দৌড়াদৌড়ি করে, এখন দৌড়াদৌড়ি হচ্ছে, ওয়ার্মিং আপ হচ্ছে। এবং সে ওয়ার্মিং আপে হাজার হাজার প্যালেস্টিনিয়ান মারা যাচ্ছে, ইরানিয়ান মারা যাচ্ছে, লেবাননের লোকজন মারা যাচ্ছে। মার্কিন ইসরায়েলের ক্ষয়ক্ষতি কিন্তু সে তুলনায় কম। তো এখন এটাই হচ্ছে আজকের মূল কথা, যে যেটাকে আমরা বড় যুদ্ধ বলে দেখছি সেটা একটা বড় যুদ্ধের একটা ছোট অংশ মাত্র। পৃথিবী এখনো খুবই পৃথিবী নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা খুবই ফ্র্যাজাইল। কখন কোন দিকে কিভাবে আমরা যুদ্ধে জড়িয়ে পড়ব বলা মুশকিল। তবে একটা কিছু ডিসিশন হওয়ার আগে একটা বড় যুদ্ধ অপরিহার্য। এটা হবে বলেই আমি মনে করি। আজ না হোক, কাল না হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, একটা যুদ্ধ হবেই হবে। এছাড়া এই দ্বন্দ্বের কোনো নিষ্পত্তি হবে না। তো আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করছি। আগামীকাল রাত 8টায়, বাংলাদেশ সময় রাত 8টায়, এই যে গাইবান্ধাতে একটা রামের মূর্তি বানানো হচ্ছে 50 ফুট উঁচা, আবার অন্যত্র তারা শিবের মূর্তি বানাচ্ছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বাংলাদেশে যদি কেউ বলে আমার প্রাইভেট বাড়ি এই মনে করেন ঢাকা শহরের কোন নাম করা রাস্তায়, ফার্ম গেটে বা উত্তরাতে বা মনে করেন পল্টন এরিয়াতে আমার বাড়ি, আমি সেখানে মোহাম্মদ আলী জিন্নার একটা 50 ফুট স্ট্যাচু বানাবো, বাংলাদেশ সরকার পারমিশন দেবে? অথবা ভারতে যদি কেউ বলে আমরা মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ গৌরি এবং সুলতান মাহমুদের স্ট্যাচু বানাবো, অথবা শেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের একটা মূর্তি বানাবো 100 ফুট লম্বা, মানে সেকুলার ভারত করতে দেবে? দেবে না। বাংলাদেশ হয় সেকুলার, নইলে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। সেকুলার হলে আপনি রামের মতো একটা ক্যারেক্টার, যে আরিয়ান ইনভেশনের সিম্বল, আর্য আগ্রাসনের সিম্বল নেতা হচ্ছে রাম, উত্তর ভারত থেকে এসছে, মানে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতকে পরাহূত করেছে। এবং যে রাম, জয় সিয়া রাম দিয়ে বাবরি মসজিদের ভেতরে বলল রামের মূর্তি আছে, ওটা রামের মন্দির ছিল। প্রথমে আসলো 1949 সালে, ধীরে ধীরে 1992 সালে ওই মূর্তির দাবি, রামের মূর্তি, রামের পুণ্যভূমিতে রাম ফিরে আসবে, এই অজুহাতে তারা বাবরি মসজিদ ভেঙে ফেললো 1992 সালের 6 ডিসেম্বর। এখন বাংলাদেশের তারা এই গাইবান্ধার পাশ দিয়ে ওই অঞ্চলটা কেটে তারা ভারতের সঙ্গে মিশিয়ে দিতে চায়। ফেসবুকে একজন মাইনরিটি কমিউনিটির ইঞ্জিনিয়ার সাহেব, তিনি নাকি তার ফেসবুকে পোস্টিং দিয়েছেন যে আমি চাই বৃহত্তর রংপুর এবং দিনাজপুর যেন ভারতের অংশ হয়ে যায়, চিকেন নেকটা যেন সম্প্রসারিত হয়। এ ধরনের কথা অনেকেই প্রকাশ্যে বলছে, ভারতেও বলছে। চিকেন নেকের ধারণের জন্য
গাইবান্ধাতে এখন ভগবান রাম দের লম্বা স্ট্যাচু তৈরি হচ্ছে। 15ই জুলাই সেই স্ট্যাচু উদ্বোধন। বাংলাদেশের যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের কমপক্ষে 50% দর্শক শ্রোতা এই খবরটা জানেনই না। তারা আমাকে বলে লিঙ্ক দেন স্যার। আরে লিঙ্ক দেব কি, এটা একটা ভাইরাল নিউজ, দুঃসংবাদ। কুমিল্লাতে না চট্টগ্রামে তারা শিবের মূর্তি বানাচ্ছে। ভারতে দেবে তারা মোহাম্মদ বিন কাসিমের মূর্তি বানাতে? বা বাংলাদেশে আপনারা দেবেন জিন্নার একটা মূর্তি বানাতে, কবি ইকবালের একটা মূর্তি বানাতে, লিয়াকত আলী খান বা আইয়ুব খানের মূর্তি আপনার নিজের জমিতে করবেন 50 ফুট উঁচা আইয়ুব খানের মূর্তি? পারবেন? পারবেন না। তাহলে রামের মূর্তি কেন আসবে? এই রামের মূর্তি দিয়েই কিন্তু বিজেপি ক্ষমতায় এসছে এবং ভারতে এই যে কত 20 বছরের মতো হয়ে গেল তারা ফ্যাসিবাদ চালাচ্ছে। অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু হলো বেঞ্জামিন, এখন আমাদের নরেন্দ্র মোদীর ফ্যাসিবাদ চলছে। এর বিরুদ্ধে আমি কথা বলবো, আমার অনুষ্ঠান দেখবেন, আমার সঙ্গে থাকবেন, আমি সিরিজ করব। আমি যতদিন এই রামের মূর্তি ভেঙে ফেলা না হয়, শেখ মুজিবের মূর্তি যদি ভেঙে ফেলা হয়েছিল যে দেশে, সেখানে রামের মূর্তি কিভাবে থাকতে পারে? এর আমি অসাম্প্রদায়িক ব্যক্তি, এটা কোনো ধর্মের ব্যাপার না। রাম বাংলাদেশের দেবতা না, রাম উত্তর ভারতের দেবতা। বাংলাদেশে দুর্গা, এবং দুর্গা হচ্ছে আর্য ইনভেশনের প্রতীক। অসুর, অসুর হচ্ছে কালো মানুষ। ভারত, বাংলাদেশ, ভারতে যে কালো মানুষ, শ্যামলা মানুষ, তারা হচ্ছে অসুর। তার বিরুদ্ধে দুর্গা, তার বিরুদ্ধে রাম, সেই সিম্বল আমরা বাংলাদেশে ভেঙে ফেলবো। এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির কমপ্লেক্সের জন্য যে উদ্যোক্তা হচ্ছেন হরিদাস চন্দ্র তর্নি দাস, তার টাকায় 80% কাজ শেষ হয়েছে। ইউনূস সরকার এবং এই তারেক রহমানের সরকার তাদেরকে অনুমতি দিয়েছে এবং তারা 15 তারিখে উদ্বোধন করবে। ভারতীয় ডেপুটি হাই কমিশনার এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই রামের মূর্তির। আমি ধিক্কার জানাই, জনগণকে ধিক্কার জানাই যদি তারা প্রতিবাদ না করে। সরকারকে তো আমি জানাবই, সরকার কোমর ভাঙা, সরকার এই হিন্দু ফ্যাসিবাদকে আশকারা দিচ্ছে বাংলাদেশে। আমি বলবো আপনারা প্রতিবাদ করেন, প্রতিরোধ গড়ে তোলেন। যদি মুজিবের স্ট্যাচু বাংলাদেশে ভাঙা যেতে পারে, তাহলে রামের স্ট্যাচু নিশ্চয়ই আমরা গুঁড়িয়ে দেব। এটা কোনো ধর্মের ব্যাপার না। ঘরে ঘরে আপনি মন্দির মূর্তি বানাবেন, এটা আমরা সহ্য করতে পারি না। এটা গণতন্ত্র না, এটা ধর্ম নিরপেক্ষতা না, এটা ধর্মীয় উন্মাদনা, ফ্যাসিবাদী চক্রান্ত ভারতের নির্দেশে করানো হচ্ছে, যে জন্য ভারতের হাই কমিশনার এটা উদ্বোধন করছেন। আমি তারেক রহমান সরকারকে বলি, আপনাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কম, তবে আপনাদের বোধহয় দেশপ্রেম থাকলেও থাকতে পারে। যদি দেশপ্রেম থাকে তাহলে অবিলম্বে এই রাম মূর্তি বন্ধ করে দেন, প্রজেক্ট বন্ধ করেন এবং ভেঙে ফেলার ব্যবস্থা করেন, নইলে জনগণ ফুঁসে উঠবে, আপনাদেরও দিন শেষ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আমার অনুষ্ঠানটা কালকে দেখবেন। আমি এটা একটা মিশন হিসাবে নিচ্ছি। আমি বাংলাদেশে থাকি না, তবে বাংলাদেশ যেটা পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশের সৃষ্টি হতে পারলো, সেখানে মেজরিটি লোক 91% লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যে অপরাজনীতির চেষ্টা করা হচ্ছে, একটা মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু করেছে হাসিনা 1 বৈশাখ, এখন এই যে রামের মূর্তি, শিবের মূর্তি বাংলাদেশে হচ্ছে। বাইরে কেউ আসলে মনে করবে এ দেশের লোকজন রামের ভক্ত, শিবের ভক্ত। এটা প্রকাশ্যে ঘটতে দেয়া যায় না। মন্দিরের ভেতরে আপনারা রামের মূর্তি রাখেন, শিবের মূর্তি রাখেন, দুর্গা রাখেন, রাস্তার কোনায় আপনার প্রাইভেট জমিতেও এটা অ্যালাউ করা হবে না। জার্মানিতে কেউ ইচ্ছা করলে নিজের বাড়িতে হিটলারের মূর্তি বানাতে পারবে? হিটলারের মূর্তি বা সোয়াস্টিকার চিহ্ন বাড়িতে ঝুলিয়ে রাখবো ফ্ল্যাগের ভিতরে? আপনি কি বাংলাদেশে পাকিস্তানের ফ্ল্যাগ উড়াতে পারবেন? ভারতের ফ্ল্যাগ উড়াতে পারবেন? তাহলে ভারতের যে সিম্বল জয় শ্রী রাম হচ্ছে ওদের স্লোগান বিজেপির, সেই রামের মূর্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। 80% কাজ শেষ হয়ে গেছে। আপনারা প্রতিরোধ করেন, এটাকে বন্ধ করতে হবে। এই ব্যাপারে আমি কালকে কথা বলবো, দেখবেন আমার অনুষ্ঠান।